প্রিয় শিক্ষার্থীরা, মনোবিজ্ঞানের অনলাইন চতুর্থ ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনিরা রহমান মনি, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা সবাই ভালো আছো। আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের মনোভাবের ধারাবাহিক ক্লাস করছিলাম। গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল মনোভাবের গঠন সম্পর্কে। মনোভাব কিভাবে গঠিত হয়। আমরা সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উপাদান বা অবস্থার প্রেক্ষিতে বা সমাজ মনোবিজ্ঞানী রস স্ট্যাগনারের মতে কিছু শর্ত আমরা পড়েছি, সেই শর্তের প্রেক্ষিতে আমাদের মনোভাব গঠিত হয়। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো মনোভাবের পরিমাপ। কোনো ব্যক্তির বুদ্ধি যেমন পরিমাপ করা যায়, ব্যক্তিত্ব পরিমাপ করা যায়, তেমনি মনোভাবও পরিমাপ করা যায়। আমরা আজকে ওই মনোভাবের পরিমাপ বিষয়টা সম্পর্কেই জানবো, যে কোনো বিষয় বা ঘটনার সম্পর্কে আমাদের কতটুকু ইতিবাচক বা কতটুকু নেতিবাচক মনোভাব আছে এবং এগুলো কিভাবে পরিমাপ করা যায় সে সম্পর্কে আমরা সমাজ মনোবিজ্ঞানীরা মনোভাব পরিমাপের দুটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন। এই দুটি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটি হলো মানক পদ্ধতি, স্কেলিং মেথড। প্রথম পদ্ধতিটা হলো মানক পদ্ধতি, স্কেলিং মেথড, এবং দ্বিতীয় পদ্ধতিটা হলো মুক্ত পদ্ধতি, মুক্ত পদ্ধতি, প্রি রেসপন্স মেথড, প্রি রেসপন্স মেথড। আমরা এখানে মানক পদ্ধতিটা আলোচনা করব। তো প্রথমে আমরা একটু জেনে নিই মানক পদ্ধতিটা। মানক পদ্ধতিটা হলো যে কোনো বিতর্কিত বিষয়, অর্থাৎ আমরা যে বিষয়টার সম্পর্কে মনোভাব পরিমাপ করতে চাই, যে বিষয়টার সম্পর্কে আমরা মনোভাব পরিমাপ করতে চাই, সে বিষয় সম্পর্কে বিভিন্ন উৎস থেকে বেশ কিছু উক্তি সংগ্রহ করা হয়। ছোট ছোট কিছু ইতিবাচক, নেতিবাচক বা অর্থাৎ অনুকূল বা প্রতিকূল কিছু উক্তি সংগ্রহ করা হয় এবং এই উক্তিগুলি সংগ্রহ করে একটি মানক তৈরি। মনোভাব পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানক পদ্ধতি রয়েছে। আমরা সেই মানক পদ্ধতিগুলি একটু দেখে নিব। প্রথমে রয়েছে থার্স্টন মানক, থার্স্টন স্কেল। পরবর্তীতে আমরা যেটা দেখব লিকার্ট মানক, লিকার্ট স্কেল। এর পরবর্তীতে 3 নম্বরে আমরা যেটা দেখব বোগার্ডাস সামাজিক দূরত্ব মানক, বোগার্ডাস সামাজিক দূরত্ব মানক। আমরা এই মানকগুলি পর্যায়ক্রমে আলোচনা করব, তবে আজকে প্রথম যে মানকটি আলোচনা করব তা হলো থার্স্টন মানক। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো থার্স্টন মানক। থার্স্টন মানক কিভাবে তৈরি করা যায় এবং এই মানক তৈরি করার পর এই থার্স্টন মানক পদ্ধতি ব্যবহার করে কোনো বিষয় সম্পর্কে কিভাবে মনোভাব পরিমাপ করা যায় সে সম্পর্কে আমরা আজকে সমাজ মনোবিজ্ঞানী থার্স্টন এবং সেব 1929 সালে এই মানকটি তৈরি করে। এই থার্স্টন মানকটিকে সমান দূরত্ব বিশিষ্ট মানক বা সমব্যবধান মানকও বলা হয়ে থাকে। তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সৃজনশীল প্রশ্নে যেটা আসতে পারে যে হয়তো থার্স্টন মানক এভাবে সরাসরি থার্স্টন মানক বর্ণনা করো, এভাবে হয়তো সরাসরি প্রশ্নটা আসতে পারে, বা এটা একটু যদি ঘুরিয়ে আসে তাহলে সমান দূরত্ব বিশিষ্ট মানক অথবা সমব্যবধান মানক হিসাবেও আসতে পারে পরীক্ষায় তোমাদের। এই মানক উদ্ভাবনের উদ্দেশ্য ছিল যুদ্ধ, গির্জা, নিগ্রো, জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় সম্পর্কে মনোভাব পরিমাপ করা। এই পদ্ধতির একটি প্রধান বৈশিষ্ট্য হলো প্রতিটি উক্তি বা পদের মূল্যমান নির্ধারণের জন্য কয়েকজন বিচারক নিয়োগ করা হয়। এই পদ্ধতিতে প্রথমে বিভিন্ন উৎস যেমন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ থেকে বেশ কিছু উক্তি সংগ্রহ করা হয় এবং এই উক্তিগুলি সংগ্রহ করার পরে কয়েকজন বিচারককে দেওয়া হয় এবং বিচারকগণ এই উক্তিগুলিকে
প্রতিকূল বা অনুকূলতার ভিত্তিতে এমন একটি সম ব্যবধান মাত্রা অনুযায়ী এমনভাবে একটা স্কেলে বা মানকে সাজায় যেন একটি দাগ কাটা ফুট রুলার একটা স্কেল তৈরি হয়, এবং এই মানকের একটা প্রান্তে থাকে সবচেয়ে অনুকূল মনোভাব প্রকাশকারী উক্তি এবং এক প্রান্তে থাকে সবচেয়ে প্রতিকূল মনোভাব প্রকাশকারী। তবে আমরা এখন একটু দেখে নিই থার্স্টন এবং সেফ কিভাবে এই থার্স্টন মানকটি তৈরি করেছেন। থার্স্টন ও সেফ গির্জা সম্পর্কে মনোভাব পরিমাপের জন্য বিভিন্ন উৎস থেকে, যেমন বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, সংবাদপত্র, এরকম বিভিন্ন উৎস থেকে গির্জা সম্পর্কে অনুকূল এবং প্রতিকূল দৃষ্টিভঙ্গি সম্পন্ন 130টি উক্তি সংগ্রহ করে। এভাবে 130টি উক্তি সংগ্রহের পর তারা এই উক্তিগুলিকে মূল্যমান নির্ধারণের জন্য 200 জন বিচারক নিয়োগ করেন। অর্থাৎ এই 130টি উক্তিকে মূল্যমান নির্ধারণ করার জন্য 200 জন বিচারক নিয়োগ করা হয়। আমরা একটু থার্স্টন স্কেলের চিত্রের সাহায্যে আমরা এই বিষয়টা একটু আলোচনা করতে পারি। থার্স্টন ও সেফ যে 130টি উক্তি সংগ্রহ করেছেন, এই উক্তিগুলি বিচারকগণ এ থেকে কে পর্যন্ত অর্থাৎ উক্তিগুলি কতখানি অনুকূল বা কতখানি প্রতিকূল মনোভাব প্রকাশ করে সে অনুযায়ী এ থেকে কে পর্যন্ত মোট 11টি ধাপে বিন্যস্ত করবে। বিচারকদেরকে নির্দেশ দেওয়া হয় যে এ ধাপে থাকবে সবচেয়ে অনুকূল মনোভাব প্রকাশকারী উক্তি, এক ধাপে থাকবে নিরপেক্ষ উক্তি, অর্থাৎ এই উক্তির প্রতি ওই উক্তিটা ইতিবাচক মনোভাব প্রকাশ করবে না, নেতিবাচক মনোভাব প্রকাশ করবে না, এবং কে ধাপে থাকবে সবচেয়ে প্রতিকূল উক্তি। এবং বাকি যে উক্তিগুলি থাকবে, বাকি উক্তিগুলি বিচারকগণ বি থেকে ই পর্যন্ত এবং জি থেকে জে পর্যন্ত অনুকূল এবং প্রতিকূলতার মাত্রা অনুযায়ী এই উক্তিগুলিকে বিন্যস্ত করা হবে বিভিন্ন ধাপে। অর্থাৎ আমরা আরেকটু দেখে নিই যে এ ধাপে হচ্ছে সবচেয়ে অনুকূল উক্তি, এবং বি ধাপে থাকবে তার থেকে কম অনুকূল বা কম ইতিবাচক উক্তি, এবং সি ধাপে থাকবে বি ধাপের থেকে একটু তার চেয়ে কম অনুকূল উক্তি। অপরদিকে আমরা প্রতিকূলতার ভিত্তিটা দেখি, অপরদিকে আমরা কে ধাপের দিকে দেখতে পারি, কে ধাপে থাকবে সবচেয়ে প্রতিকূল উক্তিগুলি, এবং যে ধাপে থাকবে তার থেকে কম নেতিবাচক বা কম প্রতিকূল উক্তিগুলি, এবং এরপরে যে তুলনায় আই ধাপে কিন্তু তার থেকে একটু আরো কম নেতিবাচক উক্তিগুলি বা প্রতিকূল উক্তিগুলি থাকবে। এখানে উক্তিগুলি বিন্যস্ত করার সময় বিচারকগণ তাদের নিজের মনোভাব প্রকাশ না করে শুধু উক্তিগুলো কতখানি অনুকূল বা প্রতিকূল সেই মাত্রা অনুযায়ী বিন্যস্ত করতে বলা হয়। ফলে প্রতিটি উক্তির জন্য ফলে এভাবে যখন এ থেকে কে পর্যন্ত মোট 11টি ধাপে 130টি উক্তি বিচারকগণ বিন্যস্ত করার ফলে প্রতিটি উক্তির জন্য বিভিন্ন বিচারকের কাছ থেকে একটি মূল্যমান পাওয়া যাবে। এভাবে বিচার কাজ সম্পন্ন হলে প্রতিটি উক্তির মূল্যমানগুলির মধ্যক মান নির্ণয় করতে হবে। বিচারকদের যখন বিচার কাজ শেষ হয়ে যাবে তখন প্রতিটি উক্তির জন্য বিভিন্ন বিচারকের কাছ থেকে যে মূল্যমানগুলি পাওয়া গেছে সে মূল্যমানের একটি মধ্যক মান নির্ণয় করতে হবে। এই প্রতিটি উক্তির মধ্যমা বা মধ্যক মানটা ওই উক্তির ক্ষেত্রে চূড়ান্ত মূল্যমান বা চূড়ান্ত স্কেল ভ্যালু হিসেবে বিবেচিত হবে। আমরা একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যে বিচারকদের কাছ থেকে প্রতিটি উক্তির জন্য যে মূল্যমান পাওয়া গিয়েছে সেই মূল্যমান থেকে কিভাবে মধ্যক নির্ণয় করা হয়। আমরা ধরে নেই যে গির্জা সম্পর্কিত একটি উক্তি, যে গির্জা একটি পবিত্র স্থান। তাহলে আমার গির্জা সম্পর্কে একটি উক্তি হলো যে গির্জা একটি পবিত্র স্থান।
এই উক্তিটাকে বিচারকগণ কিভাবে মূল্যমান দিয়েছেন আমরা একটু দেখে নিই। এখানে বিচারক আমরা ধরে নিয়েছি যে 5 জন বিচারক। প্রথম বিচারক এই উক্তিটার জন্য এ ধাপটাকে বিবেচনা করেছেন এবং দ্বিতীয় বিচারক এই উক্তিটাকে বি ধাপের জন্য উপযুক্ত মনে করেছেন এবং তৃতীয় বিচারক তিনি এই উক্তিটাকে এ ধাপে বিবেচনা করেছেন এবং চতুর্থ বিচারক এই উক্তিটাকে আবার বি ধাপে উপযুক্ত বলে তিনি মনে করেছেন এবং পঞ্চম বিচারক এই উক্তিটাকে এ ধাপের জন্য উপযুক্ত বলে মনে করেছেন। তো এই ক্ষেত্রে আমরা যে মূল্যমানটা পাবো প্রথম বিচারক ক্ষেত্রে, প্রথম বিচারক যে মূল্যমানটা দিয়েছেন তা হলো 1 এবং দ্বিতীয় বিচারক 2, তৃতীয় বিচারক 1, আবার চতুর্থ বিচারক 2 এবং পঞ্চম বিচারক 1। হ্যাঁ, 2 1, তাহলে 1 2 1 2 1 এগুলি হলো উক্তির মূল্যমান এবং এই মূল্যমান থেকে উক্তিটির মধ্যক আমরা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। তাহলে মধ্যমান নির্ণয়ের সূত্রে আমরা মধ্যমান নির্ণয় করতে গেলে আমরা প্রথমে যে বিষয়টা দেখব যে এই মূল্যমানগুলির অর্থাৎ এই সাফল্যাঙ্কগুলিকে আমাদের মানের ক্রমানুসারে সাজাতে হবে। তাহলে মানের ক্রমানুসারে সাজালে আমরা যে সংখ্যাগুলি পাই, তাহলে প্রথম 1, দ্বিতীয় 1, তৃতীয় 1 এবং চতুর্থ হলো 2 এবং পঞ্চম সংখ্যাটি হলো 2। তাহলে এখানে মোট সাফল্যাঙ্ক অর্থাৎ n হলো 5। তাহলে আমরা মধ্যকের সূত্রটা দেখি। মধ্যকের সূত্র হলো n + 1/2 তম সংখ্যা। আমি আবারও বলছি, মধ্যকের সূত্রটা হলো n + 1/2 তম সংখ্যা। তাহলে এখানে আমার n হচ্ছে 5, সাথে যোগ হবে 1, হ্যাঁ, বাই তারপরে এই যে সংখ্যাটা আসবে 6 কে আমরা 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 দিয়ে ভাগ দিলে আমার যে ফলাফলটা আসবে তা হলো 3তম সংখ্যা। আমরা যে সাফল্যাঙ্কগুলি মানের ক্রমানুসারে সাজিয়েছি সেখান থেকে দেখব যে 3তম সংখ্যাটা তাহলে কত আসে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে 3তম সংখ্যাটা হলো আমার 1, অর্থাৎ আমার মধ্যক হলো 1। সুতরাং আমরা বলতে পারি যে এই উক্তিটি অবস্থান হবে এ ধাপে। এভাবে 130টি উক্তি এ থেকে কে পর্যন্ত বিন্যস্ত করার পর 300 জন পরীক্ষের উপরে প্রয়োগ করা হবে। এই 130টি উক্তি পরীক্ষার সামনে যখন উপস্থাপন করা হবে তখন যেসব উক্তির প্রতি বেশিরভাগ পরীক্ষক ঐক্যমত পোষণ করবে সেসব উক্তিগুলিকে চূড়ান্ত মানকে রাখা হবে। আর যেসব উক্তিগুলির প্রতি পরীক্ষক ভিন্ন মত পোষণ করবে বা একজন পরীক্ষক থেকে আরেকজনের পরীক্ষের মতামত যখন ভিন্ন হবে বা পার্থক্য বেশি হবে তখন সে উক্তিগুলিকে অস্পষ্ট বিবেচনা করে বাদ দেওয়া হবে। এছাড়া এই মানকটিতে এ থেকে কে পর্যন্ত মোট 11টি ধাপে যখন উক্তিগুলিকে সাজানো হবে তখন সম ব্যবধানে সাজানো হবে, অর্থাৎ প্রায় প্রতিটি ধাপে সমান সংখ্যক উক্তি থাকবে। এভাবে উক্তিগুলি বাছাই করার পরে দেখা গেল যে এই মানকে চূড়ান্তভাবে 45টি উক্তি স্থান পেয়েছে। এভাবে মানক তৈরি করার পর কোনো ব্যক্তি বা দলের উপর এই মানকটি প্রয়োগ করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা দলের ওই সম্পর্কে অর্থাৎ গির্জার সম্পর্কে মনোভাব পরিমাপের জন্য এই উক্তিগুলি উপস্থাপন করা হয় এবং তাদেরকে বলা হয় যে যেসব উক্তির প্রতি সে একমত পোষণ করবে সেসব উক্তির পাশে টিক চিহ্ন দিতে হবে। যেসব উক্তিগুলির প্রতি ব্যক্তি একমত পোষণ করেছে সেই সব উক্তিগুলির মধ্যক মানের সমষ্টি হবে ব্যক্তির মনোভাবের সাফল্যাঙ্ক। অর্থাৎ চূড়ান্ত মানকে যে 45টি উক্তি স্থান পেয়েছে এই 45টি উক্তি যখন ব্যক্তির সামনে উপস্থাপন করা হবে এই 45টি উক্তি থেকে ব্যক্তি যে কয়টা উক্তির প্রতি একমত পোষণ করবে
অর্থাৎ আমরা ধরে নিলাম যে 45টি উক্তি থেকে কোনো ব্যক্তি 30টি উক্তির প্রতি সে একমত পোষণ করেছে। তাহলে এই 30টি উক্তির যে মধ্যক মান, এই 30টি উক্তির মধ্যক মানের সমষ্টি হবে তার মনোভাবের সাফল্যাঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে এভাবেই থার্স্টন পদ্ধতিতে ব্যক্তি ও দলের মনোভাব পরিমাপ করা যায়। থার্স্টন পদ্ধতির কিছু সীমাবদ্ধতা ও কিছু সুবিধা রয়েছে। চলো শিক্ষার্থীরা আমরা একটু দেখে নিই থার্স্টন পদ্ধতির সীমাবদ্ধতাগুলি কি কি। থার্স্টন পদ্ধতিটি প্রণয়ন সময় ও পরিশ্রম সাপেক্ষ। এ পদ্ধতিতে উক্তি বাছাই করার জন্য বিচারক নিয়োগ করা হয়। তাদের বলা হয় উক্তিগুলি কতটুকু অনুকূল বা প্রতিকূল তার মাত্রা অনুসারে সাজাতে। এক্ষেত্রে অনেক সময় হয়তো বিচারকগণ তাদের মতামত প্রকাশের একটা সম্ভাবনা থাকে। থার্স্টন পদ্ধতির আরো একটি সমস্যা হলো পার্থক্যসূচক উক্তি নির্বাচন। কারণ একই মূল্যমান সম্পন্ন ব্যক্তি ভিন্ন পার্থক্যসূচক মূল্যমান থাকতে পারে। পরবর্তীতে আমরা যেটা দেখব যে এই পদ্ধতির আরেকটি প্রধান দুর্বলতা হলো যে এক স্থানে প্রণীত থার্স্টন মানক অন্য স্থানে ব্যবহার করা যায় না। আমরা এখন কিছু সুবিধা দেখব। থার্স্টন মানকটি একটি সমব্যবধান মানক। এই মানকে নিরপেক্ষ অঞ্চলটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা আছে। সর্বশেষ সুবিধা হলো এর গঠন জটিল হলেও প্রয়োগ করা এবং সাফল্যাঙ্ক নির্ণয় করা বেশ সহজ ও অপেক্ষাকৃত কম সময় সাপেক্ষ। থার্স্টন মানকে যদিও কিছু সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও এর ইতিবাচক দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে থার্স্টন মানকটি একটি বহুল প্রচলিত একটি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই আমার ক্লাস। আগামী ক্লাসে আমরা আলোচনা করব লিকার্ট মানক ও বোগার্ডাস সামাজিক দূরত্ব মানক। এবং সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।